দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান হেলথ শোতে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রাত্রি। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য জানাতে এবং বিভিন্ন পরামর্শ জানাতে প্রতি সপ্তাহেই আমরা হাজির হয়ে যাই আপনাদেরই সামনে। প্রিয় দর্শক, দেখে নিলেন ছোটখাটো রক্তপাত থেকে কিভাবে প্রাথমিক চিকিৎসা নেবেন। সব রোগের প্রাথমিক চিকিৎসা করে সারানো সম্ভব। রোগ যেমন জটিল হয়, ঠিকই আপনাকেও পড়তে হয় নানা রকম দুশ্চিন্তায়। বিশেষজ্ঞের পরামর্শ বিভাগে এবারে আপনাদের জন্য থাকছে ব্রেস্ট ক্যান্সার হলে কি করবেন তার উপর কিছু পরামর্শ। ব্রেস্ট ক্যান্সারের একটা ফর্ম কিন্তু ব্রেস্ট টিউমার হতে পারে। তো আমরা মোটামুটি 15-16 বছর বয়সী মেয়েদেরকে বলি যে সচেতন হওয়া শুরু হওয়া উচিত এই বয়স থেকে। এবং সবাই আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সারটা এখন মারাত্মক একটা রোগ, যেটা মেয়েদের খুবই কমন বিশ্বজুড়ে সবারই, আমাদের বাংলাদেশেও অনেক হচ্ছে। এবং আমরা এটা প্রতিরোধ, এটা ট্রিটমেন্ট জন্য আমরা সবাইকে এখন সচেতন হতে বলি। তো ব্রেস্টের অল্প বয়সী মেয়েদের সচেতন হওয়াটা খুবই জরুরি দরকার। এটার উপর আমরা বেশ জোর দিতে চাচ্ছি এই কারণে যে ভবিষ্যতের তারাও একসময় বয়সে পরিণত হবে 40, যে বয়স থেকে আমরা ব্রেস্ট ক্যান্সারের কথা বেশি চিন্তা করি। তো যেই মেয়েটির বয়স এখন 16-17, তার মধ্যেও সেটা বীজ দানা বাঁধতে পারে। সেটা খুব মারাত্মক হবে এখনই তা না, কিন্তু ব্রেস্টের স্বাস্থ্যটা যাতে তাদের সুস্থ থাকে, যাতে কোনো রকমের রোগ না ধরতে পারে তাদেরকে, সেই সুযোগটা যাতে তারা না দেয়, সেটার জন্য সচেতন হওয়া দরকার। তো আমরা অনেক প্রতিদিন বেশ অনেক রোগী পাই বিভিন্ন বয়সের। তো মাসিক একবার মেয়েদের নিজের স্বাস্থ্য ব্রেস্টের চেকটা করা দরকার। কিভাবে চেক করব সেটা হতে পারে যে গোসলের পরে অথবা রাতে বা কাপড় চেঞ্জ করার সময় হাতের সমান অংশ দিয়ে দুটো ব্রেস্টই তারা দেখবে যে কোনো গুটি গুটি বাঁধে কিনা, কোনো চাকা হাতে লাগে কিনা, কোনো ব্রেস্টে কোনো এক সাইডে তাদের বেশি একটু চামড়াটা মোটা লাগছে কিনা বা গরম লাগছে কিনা, নিপেলটা ভিতরে ঢুকে গেছে কিনা, নিপেলের রংটা কোনো পরিবর্তন হলো কিনা, নিপল থেকে কিছু রস জাতীয় কিছু বেরোচ্ছে কিনা, সেটা চাপ দিতে হবে না। অনেক সময় এটা খুবই আমি ইম্পর্টেন্স দেই যে চাপ দিতে হবে না। যদি কাপড়ে বা ব্লাউজে লেগে যায় একটু, বিশেষ করে লাল রঙিন কোনো ডিসচার্জ বা সিক্রেশন, সেটা খুবই সিরিয়াস ভাবে নিতে হবে। তো সেই ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে একজন ব্রেস্ট স্পেশালিস্টের কাছে যে চেকটা করতে হবে। এটা একটা প্রবলেম ধরা পড়ার পরে যাবে। আর এমনিতে সচেতন থাকার জন্য মাসিক একবার, সেটা রেগুলার ভাবে মাসিক শেষ হওয়ার 3-4 দিন পরে করতে পারে, অথবা যাদের মাসিক রেগুলার না তারা প্রত্যেক 6 সপ্তাহে একদিন সেভাবে দিনটা নিজে ঠিক করে নিতে পারে, চেক করবে। তো এটা সচেতনতার মুখ্য একটা ব্যাপার। তারপর যে ব্রেস্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের দৈনন্দিন চলাফেরা, আমাদের খাওয়া দাওয়া, যাতে আমরা চর্বি জাতীয় খাবার কম খাই, তারপর যে তৈলাক্ত খাবার, চর্বি জাতীয় খাবার কম খাই, বাইরের খাবার কম খাই, ফাস্ট ফুড এগুলো কম খাই, বেশি করে আমরা টক জাতীয় খাবার খাবো, মাছ সবজি এগুলো বেশি খাবো, ফলমূল বেশি খাবো। ফলে আজকাল ফরমালিন পাওয়া যায়, তো আমাদের নিউট্রিশনিস্টরা উপদেশ দেন যে পানিতে 2 ঘন্টা ভিজিয়ে রাখার পরে সে ফলটা খেলে কিছুটা ঝুঁকি কমে আর কি। তো এটা খাদ্যাভ্যাসটা পরিবর্তন আনা উচিত। তারপর মেয়েদের অ্যাক্টিভ থাকা উচিত, ব্যায়াম, সেটা কোনো প্রতিষ্ঠানে যে ব্যায়াম করতে হবে এমন কোনো কথা নেই। আমরা শুয়ে বসে না থেকে যতটা পারি অ্যাক্টিভ থাকবো, কর্মঠ থাকবো, শরীরটা যাতে আমরা ভারী না হয়ে যায় সেটা দিকে খেয়াল রাখবো। আর মেয়েদের যারা বিয়ে হওয়ার পরে বাচ্চা 30-এর আগে প্রথম বাচ্চা নেওয়াটা দরকার। বাচ্চার জন্য সুবিধা, উপকার, মার জন্য উপকার হবে। আর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা হরমোনাল পদ্ধতি বেশি দিন যাতে আমরা না নিই, ম্যাক্সিমাম 5 বছর আমরা উপদেশ দেই। সেটা বড়ি হতে পারে, সুই হতে পারে, অথবা প্যাচ বা স্টিকারের মতো হাতে লাগায়, সেভাবে আজকাল পাওয়া যাচ্ছে। তো এই ধরনের হরমোনাল মেথড বা পদ্ধতিটা একটি ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিকে বা গাইনোকোলজিস্ট ডক্টরের সাথে পরামর্শ করে যাতে ওনারা বুঝে নেন যেটা তাদের নিরাপদ। ম্যাক্সিমাম 5 বছর হরমোন পদ্ধতি গ্রহণ করতে পারে। আর এরপরে অল্টারনেটিভ বিকল্প পদ্ধতি নেওয়াটা আমরা উপদেশ দেই, ব্রেস্টের সমস্যা যাতে না হয় এটার জন্য।
তো মোটামুটি এগুলো হচ্ছে খুব বেসিক এবং সহজ পদ্ধতি, যাতে আমরা ভালো থাকতে পারি, ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারি সবাইকে, এভাবে যদি আমরা চলি। আর যাদের বয়স হয়ে গেছে 35 থেকে উপরে, তারা বছরে একবার ব্রেস্টের একটি স্পেশাল এক্সরে বলি আমরা, ম্যামোগ্রাম, সেটি সব জায়গাতেই হয় না। তো যে সমস্ত হসপিটালে ম্যামোগ্রাম করা যায়, একজন ডাক্তারের প্রেসক্রিপশনটা নিয়ে উনি করাবেন বছরে একবার, অথবা আল্ট্রাসাউন্ড স্ক্যান যে সমস্ত জায়গায় আছে, আল্ট্রাসাউন্ড ম্যামোগ্রামের একেবারেই উপায় নেই, তাহলে একটু চেক আপের জন্য অন্তত একটা আল্ট্রাসাউন্ড স্ক্যানও তারা করাতে পারেন, বিশেষ করে গ্রামে বা ছোট মফস্বল টাউনে, উপজেলা কমপ্লেক্সে, সেটাতেও তাদের অ্যাটলিস্ট কিছুটা হলেও উপকারটা হবে। এরপরে ডক্টর রিপোর্ট দেখে যদি মনে করেন সমস্যা আছে, তখন তারা ব্রেস্ট স্পেশালিস্টের কাছে পাঠাবেন। এভাবে আমরা কিন্তু রোগ প্রতিরোধ করতে পারি এবং রোগ আর্লি ধরতে সক্ষম হতে পারি, এবং সেক্ষেত্রে ট্রিটমেন্টটাও আমরা খুব ভালো দিতে পারবো, যাতে রোগীদের আয়ু, ব্রেস্ট ক্যান্সার জন্য আয়ুটা তাদের না কমে। ধন্যবাদ। প্রিয় দর্শক, সময়ের সাথে সাথে নতুন নতুন রোগের সাথে পরিচিত হতে হয়েছে মানুষকে, তবে এর প্রতিকারের উপায়ও বের করেছেন চিকিৎসা বিজ্ঞানীরা। সব রোগের চিকিৎসা ভিন্ন ভিন্ন, তবে একটি জিনিস আছে যাকে বলা হয় সর্বরোগের মহা ঔষধ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কালোজিরা। প্রাচীনকাল থেকে কালোজিরা মানবদেহের নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে ব্যবহার হয়ে আসছে। প্রায় 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কালোজিরা রোগ নিরাময়ের এক গুরুত্বপূর্ণ উপাদান। তোমরা কালোজিরা ব্যবহার করো, নিশ্চয়ই প্রায় সব রোগের নিরাময় ক্ষমতা এর মধ্যে নিহিত রয়েছে। প্রতি গ্রাম কালোজিরায় যেসব পুষ্টি উপাদান রয়েছে তা নিম্নরূপ: প্রোটিন, ভিটামিন বি, নিয়াসিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, কপার জিঙ্ক এবং ফোলাসিন। কালোজিরার উপকারিতা: প্রতিদিন সকালে 1 চিমটি কালোজিরা 1 গ্লাস পানির সাথে খেলে ডায়াবেটিস রোগী রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কালোজিরা নিম্ন রক্তচাপকে বৃদ্ধি এবং উচ্চ রক্তচাপ হ্রাসের মাধ্যমে শরীরে রক্তচাপের স্বাভাবিক মাত্রা সুনিশ্চিত করতে সহায়তা করে। কালোজিরা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে স্মরণশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। ভেষজবিদরা কালোজিরাকে বিভিন্ন রোগের ঔষধ হিসেবে অভিহিত করেছেন। হাঁপানি রোগীদের শ্বাসকষ্টজনিত সমস্যায় দীর্ঘদিন কালোজিরা সেবনে উপকার পাওয়া যায়। কালোজিরা হরমোন সমৃদ্ধ হয়, এটা সেবনে স্পার্ম সংখ্যা বৃদ্ধি পায়, ফলশ্রুতিতে পুরুষত্বহীনতা থেকে মুক্তির সমূহ সম্ভাবনা সৃষ্টি করে। সর্দি কাশি সারাতে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কালোজিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসূতি মাতাদের দুগ্ধ বাড়াতে ও নারী দেহের মাসিক নিয়মিতকরণে এবং মাসিকের ব্যথা নিবারণে কালোজিরা ভূমিকা রয়েছে। নিয়মিত কালোজিরা সেবনে চুলের গোড়ায় পুষ্টি ঠিকমতো পায়, ফলে চুলের বৃদ্ধি ভালো হয় এবং চুল পড়া বন্ধ হয়। কালোজিরা শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধিতে ত্বরান্বিত করতে সহায়তা করে। নিয়মিত কালোজিরা সেবনে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সতেজ করে ও সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি সাধন করে। প্রিয় দর্শক, রোগ চিকিৎসা এবং স্বাস্থ্য সুরক্ষার অনেক কথাই তো জানা হলো। দিন দিন যেমন আমাদের শরীরে বাসা বাঁধছে নানা রোগ, ঠিক তেমনি এগিয়ে যাচ্ছে চিকিৎসা বিজ্ঞানও। এবারে আমরা জানবো চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির কথা। গামা নাইফ সার্জারি। গামা নাইফ রেডিও সার্জারি, যাকে স্টেরিওট্যাকটিক সার্জারি বলা হয়ে থাকে, এটা হচ্ছে এক ধরনের রেডিয়েশন চিকিৎসা পদ্ধতি যার সাহায্যে ব্রেনের টিউমার এবং অন্যান্য সমস্যার চিকিৎসা করা হয়, যা নিউরোসার্জারির অল্টারনেটিভ হিসেবে হয়ে থাকে। যদিও এটিকে সার্জারি বলা হচ্ছে, প্রকৃতপক্ষে এই পদ্ধতিকে কোনো কিছু কাটা হয় না। যখন কোনো টিউমার বা এভিএম বা রক্তপাত ব্রেনের এমন জায়গায় ঘটে যেখানে নিউরোসার্জারির মাধ্যমে পৌঁছানো সম্ভব নয়, অথবা এমন কোনো রোগী যার স্বাস্থ্যে স্ট্যান্ডার্ড নিউরোসার্জারির জন্য উপযুক্ত নয়, অথবা সেই রোগী যিনি তার মাথা কাটতে চান না, তাদের জন্যই গামা নাইফ সার্জারি। এছাড়া ট্রাইজেমিনাল নিউরোলজিয়া, অ্যাকোয়াস্টিক নিউরোমা এবং পিটুইটারি টিউমারেও গামা নাইফ সার্জারি ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে এক বিশেষ ধরনের যন্ত্রের সাহায্যে ব্রেনের নির্দিষ্ট জায়গায় 200টি বিম থেকে রেডিয়েশন ফোকাস করা হয়ে থাকে। আমাদের দেশে এখনো গামা নাইফ সার্জারি চালু না হলেও 5 থেকে 6 লক্ষ টাকার মধ্যেই পার্শ্ববর্তী দেশ ভারতে এই চিকিৎসা পদ্ধতি শুরু হয়েছে।
এই চিকিৎসা পদ্ধতি সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। প্রথমে চিকিৎসার সময় রোগীর মাথা যাতে নড়াচড়া না করে সেজন্য একটি হেড ফ্রেম ব্যবহার করা হয়। হেড ফ্রেমের সাহায্যে রেডিয়েশনের ফোকাসটাকেও গাইড করা হয়। যখন একবার হেড ফ্রেম দিয়ে মাথাকে ফিক্সড করা হয় তখন টিউমার বা রক্তপাতের অবস্থানটি পারফেক্টলি নির্ণয় করার জন্য সিটি স্ক্যান বা এমআরআই করা হয়ে থাকে। সিটি বা এমআরআই এর পরেই ট্রিটমেন্ট প্ল্যান ঠিক করা হয়। কোথায়, কিভাবে, কি পরিমাণে রেডিয়েশন দিলে সবচেয়ে ভালো চিকিৎসা হবে এই পর্যায়ে সেটাই ঠিক করা হবে। সবশেষে বিশেষ হেলমেট পরিধান করে রেডিও সার্জারি দেওয়া হয় এবং 200টি জায়গা থেকে ব্রেনের টার্গেট এলাকায় নির্দিষ্ট পরিমাণে রেডিয়েশন দেওয়া হয়। এতে সাধারণত কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। সাধারণত একবারেই রেডিও সার্জারি হয়ে থাকে, বারবার করা লাগে না। আজ আমরা আপনাদের জানাবো প্রাথমিক চিকিৎসা বিষয়ের বিভিন্ন তথ্য। শরীরে কোথাও ক্ষত হলে অথবা ভেতর থেকে যদি কোনো রক্তপাত হয় তাহলে তা বন্ধে কি করবেন তার উপর একজন বিশেষজ্ঞের পরামর্শ। একটা অ্যাক্সিডেন্ট হলে অবশ্যই সেখানে আপনার অঙ্গহানি হবে। জীবনহানি তো পরের দিকে আসবেই হয়তো, কিন্তু অঙ্গহানি হতে পারে। যদি হাতে বা পায়ের থেকে ব্লিডিং হয় তাহলে ওই হাত বা ওই পাকে যদি আপনারা হার্টের লেভেল থেকে বা আমাদের হৃদয়ের লেভেল থেকে যদি একটু উঁচু করে ধরেন তাহলেও ব্লিডিংটা কমে যাবে। বন্ধ হয়তো করতে পারবেন না, কিন্তু ব্লিডিংটা কমে যাবে। কমপক্ষে যেখানে ব্লিডিংটা বিরাট বড় সমস্যা আমি আগেই বলছি, সেটাকে আমরা মিনিমাইজ করতে পারবো বা কমিয়ে দিতে পারবো। ব্লিডিংটা যখনই আমাদের বন্ধ হয়ে যাচ্ছে বা কমিয়ে দিতে পারছি আমরা, তারপরে আমাদের কাজ হচ্ছে যে লোকটার মধ্যে যে ব্লাডটা সার্কুলেট করছে বা ব্লাডটা যে চলছে বা চলমান আছে, সেই চলমান ব্লাডটা তার জন্য এনাফ কিনা, যথেষ্ট কিনা। তার জন্য আপনারা রোগীর কপালে আস্তে করে চাপ দিয়ে ধরুন, আপনার তর্জনী দিয়ে, এবং চাপ দিয়ে ধরে রাখুন 5 সেকেন্ড। 1 2 3 4 5। এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার না। তারপর ছেড়ে দিন। ছেড়ে দিয়ে দেখুন যে ওই জায়গাটা আবার গোলাপি হয়ে যাচ্ছে কিনা বা রোগীর গায়ের রঙের মতো আবার হচ্ছে কিনা। না হলে যদি সাদা থেকে যায় জায়গাটা বা রংটা যদি মলিন লাগে তাহলে লোকটা কিন্তু অসম্ভব রকম বা অ্যাটলিস্ট সিভিয়ার হেমোরেজ হয়েছে বলবো আমরা, বা বেশ কিছুখানি রক্ত লস হয়েছে, যার জন্য তার ফ্লুইড লাগবে বা রক্ত লাগবে। এই ব্যাপারটা আমাদের শিখতে হবে। যে কোনো অ্যাক্সিডেন্টে রক্তক্ষরণ ব্যাপারটা আমরা অবশ্যই ফ্লুইড বা ব্লাড দিয়ে রিপ্লেস করতে পারি, কিন্তু অ্যাক্সিডেন্টের সাথে একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু এই অ্যাক্সিডেন্টগুলোতে হাই ভেলোসিটি ইনজুরি ইনভলভ থাকে, তাই এইসব রোগীরা যারা রাস্তায় পড়ে আছেন তাদের কিন্তু নেকে বা ঘাড়ে কোনো ইনজুরি থাকতে পারে। আমরা একটা লোককে না জেনেই হঠাৎ করে উঠিয়ে স্ট্রেচারে ওঠাতে চাচ্ছি, কিন্তু দেখা গেল লোকটাকে ওঠানোর পরেও লোকটা তার হাত পা কিছু নাড়াতে পারছে না। তার মানে লোকটা যখন মাটিতে পড়েছিল তখন হয়তো তার স্নায়ুরজ্জু ঠিকই ছিল, কিন্তু যেহেতু তার ঘাড়ের হাড়গুলো ভেঙে গেছে, আমরা যখন তাকে উঠাতে যাচ্ছি না বুঝে, তখন আমরা কিন্তু তার স্পাইনাল কর্ড বা স্নায়ুরজ্জুকে স্ন্যাপ করে ফেলেছি বা কেটে ফেলেছি। এটাকে আমরা প্রিভেন্ট করতে চাই। যার জন্য যখন একজন লোককে আপনারা দেখছেন রাস্তায় পড়ে আছে বা কিছু লোক রাস্তায় পড়ে আছে, তখন তার কাছে যে পাশে হাঁটু গেড়ে বসে তার কপালে একটা হাত রাখবেন, আপনার মুখটা তার কানের কাছে নিয়ে আপনি জিজ্ঞেস করবেন, ভাই আপনি কি ঠিক আছেন? ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা যদি তখন নিজের মাথা নাড়তে পারেন, তখন শুধুমাত্র আপনি আপনার হাতটা যেটা তার কপালে রাখা ছিল সেটাকে সরাতে পারবেন। না হলে যদি লোকটা বা ভদ্রমহিলা বলেন যে আমার ঘাড়ে অসম্ভব ব্যথা, তাহলে হাতটা দুপাশে সরিয়ে তার কানের দুপাশে নিয়ে আসেন এবং আপনি এনশিওর করেন বা মেকশিওর করেন যাতে তার মাথা এবং ঘাড় তার কাঁধের সাথে একই লাইনে থাকে। আর না হলে কিন্তু যদি ঘাড়ের হাড় ভেঙে যায় এবং লোকটাকে আমরা নাড়াতে দেই মাথা বা ঘাড়, বা নিজেরা যদি নাড়াতে চাই, তাহলে উনি প্যারালাইজড হয়ে যাবেন। রক্তক্ষরণ দুভাবে হতে পারে। রক্তক্ষরণ আমরা ডিরেক্টলি দেখতে পারি, যেটাকে আমরা বলতে পারি এক্সপোজ বা ওপেন হেমোরেজ, যেটা আমরা দেখতেই পাচ্ছি। আর দ্বিতীয়টা হচ্ছে যে রক্তক্ষরণ হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে রক্তটা বাইরে বেরিয়ে আসছে।
তাহলে রক্তটা কোথায় ক্ষরণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের কথা। এটাকে আমরা বলি কনসিলড হেমোরেজ বা লুকায়িত হেমোরেজ। এবং এই হেমোরেজটা হতে পারে আপনার যদি পেটে বা বুকের মধ্যে আপনার যদি লাংসে কোনো ইনজুরি বা হয় বা ফুসফুসে কোনো ইনজুরি হয় বা আপনার পাকস্থলী বা লিভার অথবা প্লিহা বা স্প্লিন এগুলোতে যদি কোনো ইনজুরি হয় তাহলে কিন্তু পেটের মধ্যেও ব্লিডিং হতে পারে এবং যথেষ্ট পরিমাণ ব্লিডিং হতে পারে, যেটা থেকে আপনি শকে চলে যেতে পারেন। এইসব ব্লিডিং এর জন্য তড়িৎ চিকিৎসা একমাত্র হচ্ছে সার্জনদের কাছে যে ডেফিনিটিভ চিকিৎসা করা। কিন্তু যেহেতু রাস্তায় আছি আমি এবং আমার হাতে কোনো সার্জন নাই, তাহলে আমি কিভাবে এটাকে মিনিমাইজ করতে পারি সেটাই হচ্ছে তৃতীয় কথা। আমরা ডাক্তাররা সাধারণত একটা স্কিম ফলো করি, সেটাকে আমরা বলি ABC স্কিম। মানুষকে একটা ইনজুরির পরে যেটা সবচেয়ে আগে বা প্রথমে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে সেটা হচ্ছে আপনার এয়ারওয়ে ইনজুরি। আপনার শ্বাসনালীতে কোনো অসুবিধা আছে কিনা। আপনার শ্বাসনালীতে যদি কোনো রক্ত চলে যায় বা কোনো ফরেন বডি বা কোনো একটা অংশ বাইরে থেকে এসে ওখানে বসে থাকে বা আটকে দেয়, তাহলে আপনি বাতাস নিতে পারছেন না। যতই ফুসফুসে ফোলাচ্ছেন না কেন আপনি বা বুক ফোলাচ্ছেন না কেন, ওঠানামা করছেন না কেন, আপনার বাতাস কিন্তু যাচ্ছে না এফেক্টিভলি। সুতরাং এয়ারওয়েটা ওপেন করা খুবই ইম্পর্টেন্ট। এয়ারওয়ে ওপেন করতে গেলে আমরা বলি জ থ্রাস্ট অথবা চিন লিফট করতে হবে। কিন্তু জ থ্রাস্ট বা চিন লিফট করতে গেলে যেটা ডাক্তাররা করি আমরা, সেটাতে আমরা মুখটা খোলার আগে এনশিওর করতে হবে যে ঘাড়টা ঠিক আছে লোকটার। দুজন এটাকে ম্যানেজ করতে পারবেন, তারপরও একজন ঘাড়টাকে মাথাটাকে একই লাইনে ধরে রাখবেন, আরেকজন চিনটাকে উপরে উঠে বাতাসটাকে দিতে পারছেন। সমাজে আমরা সবাই সবার সাথে চলাফেরা করছি, বসবাস করছি, সবারই নিজেদের কিছু রোল আছে। আমরা কেউই সাধারণ না, আমরা সবাই মানুষ। সব মানুষই কথা বলি, আমরা আরেকজন মানুষের কথা বুঝি, আরেকজন মানুষকে হেল্প করতে চাই বা সাহায্য করতে চাই। সুতরাং আপনার অবদান অবশ্যই আরেকজন মানুষের জন্য থাকতে হবে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, সুস্থ এবং সুন্দর থাকতে আমাদের সবারই প্রয়োজন নিজেদের সৌন্দর্যের দিকে একটু খেয়াল রাখা। শত ব্যস্ততার মাঝেও আমরা চাই আপনারা যেন আপনাদের সৌন্দর্যের দিকে খেয়াল রাখতে পারেন, আর সেজন্য আমরা আছি আপনাদেরকে বিভিন্ন সৌন্দর্য বিষয়ক টিপস জানাতে। সুস্থ ত্বকের জন্য চাই নিয়মিত যত্ন। সূর্যের আলো ত্বকের জন্য উপকারী, এটা ভিটামিন ডি তৈরি করে। তবে সূর্যের অতি বেগুনি রশ্মি কালো দাগ পড়ার সহ ত্বকের খুবই ক্ষতি করে। এসব সমস্যা থেকে বাঁচতে চাই ত্বকের নিয়মিত যত্ন। ত্বকের পরিচর্যা না করলে রোদে পোড়া ভাব বা সানবার্ন স্থায়ী হতে পারে। শুষ্ক ত্বক, সাধারণ ত্বক ও তৈলাক্ত এই 3 ধরনের ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে আলাদা আলাদা প্যাক বেছে নিতে পারে। শুষ্ক ত্বক পাকা কলা, লেবুর রস ও মধু মিশিয়ে 20 মিনিট লাগিয়ে রাখলে উপকার পাওয়া যায়। কাঁচা 25 গ্রাম দুধ, লেবুর রস মিশিয়ে 10 মিনিট রেখে দিন। এরপর সারা গায়ে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হয়। আবার লেবুর রসের সঙ্গে দুধ ও চন্দনের গুঁড়া দিয়ে পেস্ট করে পোড়া জায়গায় ম্যাসাজ করলে উপকার পাওয়া যায়। স্বাভাবিক ত্বক আলুর রসে 2 চা চামচ কাঁচা দুধ মিশিয়ে পোড়া জায়গায় মাখলে পোড়া ভাব দূর হয়। কাঁচা হলুদ বাটা, তুলসী পাতার রস, দুধ ও ময়দা মিশিয়ে প্যাক তৈরি করে মাখলে উপকার পাওয়া যায়। তৈরি করা প্যাক ফ্রিজে রেখেও ব্যবহার করা যায়। তৈলাক্ত ত্বক ডাবের পানি, তরমুজের রস, লেবুর রস একসঙ্গে মিশিয়ে মাখলে রোদে পোড়া ভাব দূর হয়। টক দই, চন্দনের গুঁড়া, মধু ও ডিমের সাদা অংশ দিয়ে প্যাক তৈরি করে মুখে মেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক দিনে 2 বার ব্যবহার করলে উপকার পাওয়া যায়। কিছু সতর্কতা: এ সময় সিনথেটিক পোশাক এড়িয়ে চলা, সানগ্লাস ব্যবহার করা, ব্যাগে ছাতা রাখা, বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন লোশন ব্যবহার করা। যারা সানস্ক্রিন ব্যবহার করেন না তারা বারবার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। প্রচুর মৌসুমী ফল খাওয়া, এতে ত্বক ভালো থাকে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আগামী সপ্তাহে নতুন তথ্য আর পরামর্শ নিয়ে আবারও হাজির হয়ে যাব হেলথ শোতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।